বাংলাদেশের পার্বত্য অঞ্চল কি বিচ্ছিন্ন হতে যাচ্ছে? যদি হয়, তবে কোন প্রক্রিয়া হবে? আর এটার সমীকরণটা কি? রাজনৈতিক বিশ্লেষণটা কি? এটা আমি খুব ছোট পরিসরে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করছি আ মানে সমস্ত কারণগুলোকে ডট আকারে কানেক্টেড করলে একটা জায়গা আমরা সামারি করতে পারবো। তো আসুন শুরু করা যাক। বাংলাদেশের ভূখণ্ডটাকে ৪ টি প্রদেশে ভাগ করতে যাচ্ছে বর্তমান সরকার। তো ৪ টি প্রদেশে ভাগ করা আর মায়ানমারের যে রাখাইন রাজ্য আছে, এই যে লাল দাগ আছে, এই লাল দাগের এই অংশটুকু এই ভূখণ্ডটা, এবং আমাদের ৪ টি ভাগে ভাগ করার যে প্রস্তাব, তার মধ্যে এই পার্বত্য অঞ্চলটা হবে একটা জোন। আর এই যে রাখাইনের অংশটা, এটা কিন্তু আমাদের এই বর্ডার সাইডে আছে। তো এই দুটো বিষয়কে যদি আমরা কানেক্ট করি, এবং সম্প্রতি যে রাখাইনের আর্মিরা, আরাকানের যে আর্মিরা, এরা যদি একটি স্বাধীন ভূখণ্ডের দাবি করে, এটাকে স্বাধীনতা ঘোষণা করে, তাহলে এই সদ্য স্বাধীন একটি দেশকে প্রথম যে পার্শ্ববর্তী দেশ হিসেবে, প্রথম দেশ হিসেবে বাংলাদেশ, অর্থাৎ বর্তমান গভর্নমেন্ট এইটাকে স্বীকৃতি দিতে পারে প্রথম দেশ হিসেবে। এটা আমার ধারণা। তো ধারণাটাই অনেকগুলো কারণে আমি এটার সাথে লিঙ্ক আপ করছি, তাহলে বুঝতে পারবেন। তাহলে এটা একটা পয়েন্ট যে এটা রাখাইন এই ভূখণ্ডটা স্বাধীন হতে যাচ্ছে। আর এটার স্বাধীন হওয়ার পাশাপাশি আমাদের যে 4টা প্রদেশ, এখানকার এই অংশটা পার্বত্য অঞ্চল, এটা যদি আমাদের 4টা প্রদেশের মধ্যে আলাদা প্রদেশ করা হয়, তাহলে এর সাথে এর একটা কানেক্টিভিটি তৈরি হবে। সেই সাথে এই পাশটাতে সাদা অংশটাতে এখানে আছে ভারতের মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা। তো এই ভূখণ্ডটার মধ্যে এই অংশ যদি স্বাধীন হয়, অর্থাৎ রাখাইন যদি স্বাধীন দেশ হয়, তাহলে এই অংশটা, পার্বত্য অঞ্চলটা যদি এইখানে আমাদের যে উপজাতিরা আছে, তারা দাবি করছে তারা এখানকার আদিবাসী, অর্থাৎ এই সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের এই দাবিটা আরো বেশ জোরালো হচ্ছে। তো এইটা কোন পর্যায়ে যাচ্ছে? যখন এরা দাবি করছে আদিবাসী, এবং বাংলাদেশের সংবিধানে আছে এরা হচ্ছে উপজাতি। কারণ এদের যে সংজ্ঞা, উপজাতি যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে এরা পড়ে, আদিবাসী সংজ্ঞা তো মোটেই এরা পড়ে না। তো নতুন সংবিধানে যদি এটাকে পরিবর্তন করে আদিবাসী শব্দটা ইনক্লুড করা হয়, তখন এক নতুন মাত্রায় বিষয়টার টুইস্ট করবে। আমি যদি এটার একটা নিউজ দেখাই, দেখুন যে আদিবাসী সংক্রান্ত একটা প্রজ্ঞাপন কিন্তু 2007 সালের 13ই সেপ্টেম্বর হয়। এটা হচ্ছে আদিবাসীদের অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র, UNDRIP। এটা জাতিসংঘের আদিবাসীদের নিয়ে কাজ করে। তো তারা এখানে, আমি ইত্তেফাকের একটা নিউজ শেয়ার করছি। এটা এখানে বলা আছে যে আদিবাসীদের সেই প্রজ্ঞাপনে বলা হচ্ছে, কোনো দেশের ভূখণ্ডের লোকেরা যদি দাবি করে তারা আদিবাসী, এবং সেই দেশের সংবিধান যদি সেটা স্বীকৃতি দেয়, তবে ওই ঘোষণাপত্রের আলোকে কতগুলো অধিকার তাদের চলে আসে। একটা হচ্ছে ভূমির মালিকানা, ভূমির মালিকানা আসে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার, অর্থাৎ তারা নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ করবে, অন্য কেউ তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। 3 নাম্বার আসে হচ্ছে স্বায়ত্ত শাসনের অধিকার। 4 নম্বরে জাতীয়তা লাভের অধিকার। 5 হচ্ছে জাতিসংঘের হস্তক্ষেপ। এই যে 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে জাতিসংঘের হস্তক্ষেপ। এখন প্রথম যে পয়েন্টটা ভূমির অধিকার, আর 5 নাম্বার হচ্ছে জাতিসংঘের হস্তক্ষেপ, এবং 3 নাম্বার হচ্ছে স্বায়ত্ত শাসনের অধিকার। যদি বাংলাদেশে 4টা প্রদেশ হয়, তাহলে নিশ্চিতভাবে এই উপজাতি বা বর্তমানে যেটাকে আদিবাসী নাম দেওয়া হচ্ছে, ওরা স্বায়ত্ত শাসন পেয়ে যাবে। আর এটা পাওয়ার সাথে সাথে তারা ভূমির মালিকানাটা পেয়ে যাবে, আর আত্মনিয়ন্ত্রণের বিষয়টা আসবে, এবং তাদের আলাদা একটা জাতীয়তাবাদের পরিচয় তারা নেওয়ার জন্য জাতিসংঘের কাছে আসবে। এখন জাতিসংঘের অফিস
কোথায় নতুন করে দেখেন, এই যে গতকালকে আজকের নিউজ, এই যে গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শনে অ্যান্তনিও গুতেরেসের, এই যে আজকের নিউজ, এই যে এটা আজকের নিউজ। তাহলে আমরা যেটা ডট কানেক্ট করতে পারি সেটা হচ্ছে গুলশানের জাতিসংঘের কার্যালয় আছে এবং আদিবাসীরা যদি উপজাতিরা যদি আদিবাসী দাবি বাংলাদেশের সংবিধানে নতুন করে মানে তারা এটাকে ইনক্লুড করতে পারে, অর্থাৎ সংবিধানে যদি বর্তমান সরকার এটাকে ইনক্লুড করে দেয়, তাহলে তাদের দাবিটা জাস্ট এক সপ্তাহের মধ্যে এই যে গুলশান কার্যালয়ে যে জাতিসংঘের অফিস আছে এখান থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। তাহলে কোনো রকম হানাহানি রক্তারক্তি, যে দেশ স্বাধীন করতে গেলে একটা আলাদা ভূখণ্ড করতে গেলে, যেমন পাকিস্তান থেকে বাংলাদেশ করতে কত মানুষের জীবন রক্ত, কত মেহনত শ্রম, কত ত্যাগ তিতিক্ষা, এ ধরনের কিছুই আর প্রয়োজন নেই। তারা শুধুমাত্র একটা ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়াবে আর জাতিসংঘ বলবে যে এটার 2007 সালের প্রজ্ঞাপন অনুযায়ী এদেরকে আলাদা জাতীয়তা পরিচয় দিতে হবে এবং আলাদা ভূখণ্ড দিতে হবে। তখন কিন্তু এখানে আর যুদ্ধ বিগ্রহের কোনো প্রয়োজন নেই, এটা আলাদা একটা ভূখণ্ড হবে। হলে কি হবে, তখন এই যে এই ভূখণ্ড, এই যে এই ভূখণ্ড যেটা রাখাইনের লাল দাগ দেওয়া আছে, টোটাল এই ভূখণ্ডটা মায়ানমারের এই লাল দাগের এটা, আর আমাদের যে চট্টগ্রাম, এই যে চট্টগ্রাম, এটার পাশে যে সমুদ্রটা আছে, এই যে নীল অংশটা, এটা কিন্তু পুরোটাই সমুদ্র, এটা পুরোটাই সমুদ্র। তাহলে এখানকার পুরো সমুদ্র পথটা জুড়ে এই যে বর্ডার অংশটা, আমাদের পার্বত্য অঞ্চল চট্টগ্রাম, রাখাইন আর ভারতের যে মিজোরাম বা মণিপুর, নাগাল্যান্ড, এই অঞ্চলটা জুড়ে যদি এদের মধ্যে একটা ধর্মীয় সম্পর্ক থাকে, তাহলে এরা খুব আলাদা সত্তা না থেকে এরা ধর্মের ভিত্তিতে এক জাতি হয়ে যাবে। তখন বাংলাদেশের যে পার্বত্য অঞ্চলে যে মগগুলো আছে, এরাও কিন্তু আগে যে ধর্ম ছিল সেই ধর্ম থেকে এরা অনেকেই ধর্মান্তরিত হয়ে নতুনভাবে খ্রিস্টান হয়েছে। অর্থাৎ মিশনারিরা এখানে যে কাজ করেছে, এটার কাজের ফলাফল স্বরূপ তারা অনেকেই ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছে, অধিকাংশ এখন খ্রিস্টান। আর মগ যে সম্প্রদায় আছে, তারা ওখানকার যে খ্রিস্টান সম্প্রদায়, এখানকার খ্রিস্টান সম্প্রদায় এবং মণিপুরের যারা খ্রিস্টান আছে, এরা ধর্মের ভিত্তিতে একটা জাতিসত্তা তৈরি করবে। আর খুব অল্প পরিসরে, মানে অল্প একটা সময়ের ব্যবধানে এই তিনটা ভূখণ্ড মিলে একটা জাতিসত্তা তৈরি হবে। তখন কি হবে, এই তিনটা জাতিসত্তা যখন এক হবে ধর্মের ভিত্তিতে, তখন তাদের ধর্মীয় একটা চেতনাবোধ থেকে তারা আমেরিকাকে অবশ্যই এখানে ডাকবে, কারণ আমেরিকা তাদের সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা খ্রিস্টানদেরকে শেল্টার দিবে, এটাই স্বাভাবিক। তো শেল্টারের প্রসঙ্গে এখানে যে নতুন একটা বাণিজ্য শিল্প তৈরি হবে সমুদ্র উপকূল ঘিরে, এখানে এই সাবকন্টিনেন্টাল ইন্দো প্যাসিফিক জোনে যে একটা নতুন রাজনীতির মাত্রা যোগ হবে, সেই মাত্রায় এই নতুন দেশটি পুরোটাই আমেরিকার জন্য একটি সোনায় সোহাগা হবে। তো আপাতত এতটুকুই, পরে অন্য কোনো প্রসঙ্গ এটার সাথে কানেক্টেড থাকলে আমি শেয়ার করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।